হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম নন্দিনী, বয়স 20 বছর, উচ্চচাপ 5 ফুট। আমার জগৎটা ছিল শুধু পড়াশোনার চারপাশ ঘেরা। বইয়ের পাতায় হারিয়ে থাকা ছিল আমার জীবন। আমি ছিলাম একটা সুন্দর স্বপ্নে বাঁচা মেয়ে, যার চোখে সবসময় ভবিষ্যতের বড় বড় স্বপ্ন ঝিলিক মারত। কিন্তু জীবন কখন কোন মোড় নেবে তা কেউ জানে না। হঠাৎ একদিন পেটে তীব্র ব্যথা শুরু হলো। প্রথমে মনে হলো হয়তো কোনো সমস্যা, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করলাম। তখন আমি পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। আমি গর্ভবতী। এটা শুনে আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। কিছুই উঠতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো কারো কাছে যাওয়ার সাহসই করিনি। যখন এই খবর আমার ভাইয়ের কানে গেল, তিনি আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না, কিছুই বললেন না। শুধু সমাজের বদনাম আর নিজের ইজ্জতের ভয়ে আমার বিয়ে ঠিক করে দিলেন আমাদের বাড়ির এক কাজের লোকের সঙ্গে। সেই ছেলেটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তাকে আমি ভালো করে চিনতামও না। আমার মাথায় আসছিল না দোষটা কী ছিল, কেন আমার সঙ্গে এমন হলো। কিন্তু ভাইয়ের সিদ্ধান্ত ছিল পাথরের লাইনের মতো। আমার কণ্ঠস্বর কেউ শুনল না। বিয়ের 7 মাস পর আমি যখন একটি সন্তানের জন্ম দিলাম, তখন আমার শ্বাস যেন থেমে গেল। যে শিশুটি দেখতে আমি হতবাক হয়ে গেলাম। এই শিশুটি কীভাবে এভাবে এর হতে পারে? আমি তো কখনো কারো কাছে গিয়েইনি। আমি কি পুরো ধাক্কার মধ্যে ছিলাম নাকি? কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না, কোনো সাহায্য না। মায়ের চলে যাওয়ার পর থেকে ভাইয়া অনেক বদলে গিয়েছিলেন। তার মধ্যে সেই ভালোবাসা, সেই মমতা ছিল না, যা একসময় তার মুখে ঝলমল করত। এখন তিনি প্রতিটি বিষয়ে আমার উপর সন্দেহ করতেন। তাকে প্রশ্ন করতেন যেন আমি তার বোন নই, কোনো অচেনা মানুষ। একদিন কলেজ থেকে ফিরে দেখি ভাইয়া বাড়িতে। আমি অবাক হয়ে গেলাম। এই সময় তিনি সবসময় অফিসে থাকেন, আজ বাড়িতে কোনো। গরমে আমার অবস্থা খারাপ, কাপড় ঘামে ভিজে একাকার। ভাইয়ার গভীর দৃষ্টি আমার উপর গেঁথে গেল। তার চোখ কিছু যেন খুঁজে বেড়াচ্ছিল। তিনি কঠিন গলা জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হলো কেন? কোথায় ছিলি? কার সঙ্গে ছিলি? আমি ভয়ে ভয়ে বললাম, কলেজে এক্সট্রা ক্লাস ছিল, তাই দেরি হয়ে গেল। চাইলে ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া কোনো উত্তর দিলেন না, শুধু আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তার চোখের প্রশ্নগুলো কথার চেয়েও তীক্ষ্ণ ছিল। আমি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে তাড়াতাড়ি কাপড় বদলে বাথরুমে গেলাম স্নান করতে। জলের ধারা আমার মুখে পড়েছিল, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ আমাকে দেখছে। আমার বুকের ভেতর ধরাস ধরাস শব্দ শুরু হলো। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। ভাইয়ার এই সন্দেহ আমাকে অস্থির করে তুলল। তিনি আমার ভাই, কিন্তু তার ব্যবহার সবসময় কঠোর প্রশ্নে ভরা। আমাদের কলেজের ড্রাইভার অভিষেক, বয়স 24-25 হবে। ভাইয়া তার উপর খুব ভরসা ছিল, কারণ তার বাবাও আমাদের বাড়িতে কাজ করতো। কিন্তু আমার মনে হতো ভাইয়া আমার উপর সবসময় নজর রাখতেন, এমনকি রাতও তিনি আমার ঘরের আশেপাশে ঘুরতেন। আমার এটা একদম পছন্দ হতো না। গরমের সময়, মায়ের সময় আমি প্রায় সময় হাফ প্যান্ট আর গেঞ্জিতে আরামে ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখন ভাইয়ার ভয়ে আমাকে পুরো হাতার জামা আর পাজামা পরে থাকতে হতো। মা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার বয়স ছিল মাত্র 15। তখন ভাইয়া আমার কাছে একটা নিরাপত্তার দেয়াল ছিলেন, আমার প্রতিটি ভয়, প্রতিটি আনন্দের সঙ্গী। তিনি আমাকে সবসময় খারাপ নজর থেকে বাঁচাতেন। কিন্তু মায়ের চলে যাওয়ার পর তার মধ্যে সেই ভালোবাসার ভাইটি যেন চিরতরে হারিয়ে গেল। তার চোখে এখন একটা অদ্ভুত সন্দেহ, একটা কঠোরতা, যা আমাকে ধীরে ধীরে দমিয়ে দিচ্ছিল। এখন আমার বয়স 20। এই বয়সে মেয়েরা নিজেকে খুঁজে, স্বপ্ন দেখে, দুনিয়াকে বোঝার চেষ্টা করে, কিন্তু আমার জন্য এসব যেন একটা স্বপ্নই রয়ে গেল। আমার দুনিয়া সীমাবদ্ধ হয়ে গেল আমার ঘরের 4 দেয়ালের মধ্যে। ভাইয়ার সেই তীক্ষ্ণ নজর যখনই আমি বাড়িতে হাঁটতাম, মনে হতো যেন আমার বুকে গেঁথে যাচ্ছে। এই নজর আমার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি জাগতো। এই অস্বস্তি থেকে বাঁচতে আমি প্রায় নিজের ঘরে লুকিয়ে থাকতাম। কলেজে ছিল একমাত্র মুক্তি। সেখানে আমি পায়েলের সঙ্গে দেখা করতাম, আমার একমাত্র সত্যিকারের বন্ধু। মন ভারী হলে আমি তার বাড়ি চলে যেতাম। পায়েলের ভাই রোহন ছিল একটু আলাদা। 4 চোখে ছিল সম্মান, একটা আপন ভাব, যা ভাইয়ের নজরের থেকে সম্পূর্ণ ভিন্ন। হয়তো সে আমাকে পছন্দ করে, কিন্তু ভাইয়ার পরে আমি কখনো তার দিকে তাকানোর সাহস করিনি। কিন্তু আমার ছোট্ট মুক্তিও বেশি দিন টিকলো না। একদিন হঠাৎ ভাইয়া কলেজে হাসি রলেন।
আমাকে রোহনের সঙ্গে কথা বলতে দেখে তার চোখে এমন একটা রাগ ফুটে উঠল যে আমার রুহ কেঁপে উঠল। আমি একটা কথা না বলে তিনি আমাকে গাড়ি তুলে সোজা বাড়ি নিয়ে এলেন। সেই রাতে তার গলা গর্জে উঠল, আমি আমার ইজ্জত দাওয়াতে লাগাতে পারি না, তুমি আমার উপর ভরসা ভেঙেছো। আমি চিৎকার করে বলতেছিলাম, ভাইয়া আমি কিছু ভুল করিনি, কিন্তু আমার কণ্ঠ তার রাগের সামনে দমে গেল। পরের মুহূর্তে আমার পড়াশোনা বাধা পড়লো, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, আমি আমার বাড়িতে একজন বন্দী হয়ে গেলাম। তারপর এলেন মনোজ আঙ্কেল, ভাইয়ার পুরনো বন্ধু এবং ব্যবসার পার্টনার। তিনি প্রায় আমাদের বাড়িতে আসতেন। আমাকে দেখে তিনি হেসে বলতেন, নন্দিনী পড়াশোনা কেমন চলছে? তার এই প্রশ্ন আমার চোখে জল এসে গেল। আমি থামতে না পেরে তার সমস্ত কষ্ট তাকে বলে ফেললাম। তিনি মন দিয়ে আমার কথা শুনলেন, তারপর বললেন, চিন্তা করিস না, আমি তোর ভাইয়ার সঙ্গে কথা বলবো, তোর পড়াশোনা আবার শুরু হবে। তার কথা আমার মনে একটু শান্তি এলো। মনে হলো হয়তো এবার আমার জীবন ঠিক পথে ফিরবে। কিন্তু আমি জানতাম না আমার জীবন আরও বড় ঝড়ের মুখে পড়তে চলছে। অন্ধকার নেমে এলো। 2-3 দিন ধরে এক রাত আমি এক গভীর ঘুমিয়েছিলাম। হঠাৎ ভাইয়া আমার ঘরে ঢুকলেন। তখন আমার ফোন বাজছিল। তিনি কিছু না জিজ্ঞেস করে ফোন তুলে নিলেন। স্ক্রিনে রোহনের নাম ঝলমল করছিল। আসলে পায়েল রোহনকে বলেছিল যে তার ভাইয়া আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। রোহনের খুব খারাপ লাগছিল, তাই সে আমাকে ক্ষমা চাইতে ফোন করছিল। কিন্তু ভাইয়া এর ভুল অর্থ বুঝলেন। তার মনে হলো আমার আর রোহনের মধ্যে কিছু একটা চলছে। সেই রাত থেকে তিনি আমার ফোন কেড়ে নিলেন এবং ঘর থেকে বের হতে নিষেধ করলেন। আমি যেন একটা পিঞ্জরে বন্দি হয়ে গেলাম। তারপর এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ভাইয়া আমার ঘরে এলেন। চোখ খুলে দেখি তিনি আমার মাথার কাছে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলেন, আজ থেকে তুমি আমার ঘরে ঘুমাবে। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। আমি হতবাক হয়ে গেলাম। ভাইয়ের সঙ্গে ঘুমাবো? আমি তো 20 বছরের মেয়ে। তার নজর, তার ব্যবহার, তার আমাকে ঘুরে দেখা, এখন আমি সব বুঝতে শুরু করেছিলাম। আমি হিমশিম খেয়ে বললাম, ভাইয়া আমি আমার ঘরেই ঠিক আছি। কিন্তু তিনি রেগে গিয়ে বললেন, রাতে তোমার ঘরে কে আসে? আমার কথা শোনো। আমার চোখে জল এসে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, একবার আমার উপর ভরসা করো। কিন্তু ভাইয়া কঠিন গলায় বলেন, যতটা ভরসার কথা ছি এখন তুমি আমার ঘরে ঘুমাবে। সেই দিন থেকে আমি ভাইয়ার ঘরে ঘুমাতে শুরু করলাম। 3 মাস কেটে গেল, কিন্তু 3 মাস আমার কাছে নরকের মতো ছিল। প্রতিটা রাত ভয়, ঘৃণা আর অসহায়তার কাটতো। তারপর একদিন আমার শরীর খারাপ হতে শুরু করলো। মাথা ঘুরছিল, শরীর ভারী লাগছিল, মাঝে মাঝে পড়ে যাচ্ছিলাম। ভাইয়া আমার অবস্থা থেকে তার চোখে সন্দেহ জ্বলে উঠল। তিনি রেগে বললেন, তুমি গর্ভবতী। কলেজে সেই ছেলেটার সাথে যা করেছিলে তার ফল এখন সামনে এসে গেছে। আমার পায়ের নিচে মাটি সরে গেল। আমি চিৎকার করে বললাম, ভাইয়া আমি কিছু ভুল করিনি। কিন্তু তিনি আমার সঙ্গে একটা কথাও শুনলেন না। রাগে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলেন আর চেঁচিয়ে বলেন, তুমি আমাদের খানদানের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছো। এখন সমাজে আমরা মুখ দেখাবো কি করে? আমার পুরো শরীর কাঁপছিল। আমার জীবন এক মুহূর্তে বদলে গিয়েছিল। আমি কিভাবে নিজের সাফাই দেব বুঝতে পারছিলাম না, কারণ ভাইয়া আমাকে কিছু না শুনে দোষী ঠাওরালেন। সেই মুহূর্তে মনোজ আঙ্কেলকে ফোন করে বাড়িতে ডাকলেন। আঙ্কেল এসে ভাইয়ার সামনে আমাকে বদনাম করলেন। তিনি ঘৃণাভরা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, নন্দিনী আমি ভেবেছিলাম তোর ভাইয়ার ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তুই তো তোর ইজ্জতি মাটিতে মিশিয়ে দিলি। তার কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। আমি সাহস করে জুটিয়ে বললাম, আঙ্কেল আমি কিছু ভুল করিনি। কিন্তু কেউ আমার কথা শুনলো না। মনোজ আঙ্কেল ভাইয়ার কানে ফিসফিস করে বলেন, এইটাই সমাধান, ওর বিয়ে তাড়াতাড়ি সঙ্গে করে দিয়ে দাও। এর বদনামে হবে না, আর শিশুটাও একটা নাম পাবে। তারা দুজনে একই ভাবনাতে ছিলেন। এমন সময় আমাদের কাজের ছেলে রোহন চা নিয়ে এলো। তাকে দেখে ভাইয়ার চোখে একটা অদ্ভুত চমক খেলে গেল, যেন তিনি কোনো পথ খুঁজে পেলেন। কোনো দ্বিধা না করে তিনি রোহনকে জিজ্ঞেস করলেন, তুমি কি নন্দিনীর সঙ্গে বিয়ে করবে? আমি হতবাক হয়ে গেলাম। আমার শ্বাস থমে গেল। ভাইয়া কি সত্যি আমাকে একজন কাজের লোকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? আমি কাপা গলা বললাম, ভাইয়া আমি কিছু ভুল করিনি। কিন্তু ভাইয়ার মুখে কোনো অনুশোচনা ছিল না। রোহনও অবাক হয়ে গিয়েছিল। সে ভয়ে বলল, সাহেব আমি নন্দিনীর সঙ্গে কিভাবে বিয়ে করতে পারি? সে তো আমার মালিকের বোন। কিন্তু ভাইয়া তার কথা শুনলেন না। তিনি রোহনের কাঁধে হাত রেখে বললেন, তুমি যদি ওকে বিয়ে করো আমি তোমার পুরো জীবন বদলে দেব। তোমার মা বাবার কোনো অভাব থাকবে না। ভাইয়ার কথা ছিল লোভ, হুমকি আর বাধ্যবাধকতা। রোহন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, ঠিক আছে সাহেব,
যদি এটাই আপনার ইচ্ছা আমি রাজি। আমার দুনিয়া সেই মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। পরের দিনই আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে হয়ে গেল রোহনের সঙ্গে। আমি যেন একটা পুতুল যাকে তার নিজের ভাই অন্যের হাতে তুলে দিল। বিয়ের পর ভাইয়া রোহনকে একটা বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়ে এবং বললেন, এখন এটা তোমার দায়িত্ব। রোহন আমাকে নিয়ে ফ্ল্যাটে চলে গেল, কিন্তু আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছিল। আমি তাকে স্পষ্ট করে দিলাম, এই বিয়ে শুধু নামের। তুমি আমার স্বামী হয়েছে, কিন্তু আমাকে কখনো সেই অধিকার দেব না। আমরা আলাদা করে থাকবো। রোহন আমার দিকে তাকালো। তার চোখে কোনো লোভ ছিল না, কিন্তু ছিল একটা গভীর বোঝাপড়া। সে এসে বলল, আমার কোনো অভিযোগ নেই নন্দিনী, আমি শুধু চাই তুমি সুখী হও। সময় কাটতে লাগলো। রোহন একজন ভালো মানুষ হিসেবে আবির্ভূত হলো। সে কখনো আমার উপর চাপ সৃষ্টি করলো না। আমার পেটে বেড়ে ওঠা শিশু নিয়ে কোনো প্রশ্নও করলো না। সে সবসময় চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমার মনে পুরোপুরি বিশ্বাস ছিল যে এই সব কিছুর পিছনে ভাইয়ার হাত আছে। বিয়ের আগে 3 মাস আমি ভাইয়ার ঘরে ঘুমিয়েছি। আমার প্রায় মনে হতো কিছু একটা ঠিক নেই। অনেক সময় ঘুম থেকে উঠে দেখতাম আমার কাপড় ঠিকঠাক পরা নেই। আমি সবসময় ভাবতাম রাতে কি এমন হয়েছিল যে আমার মনে নেই। ধীরে ধীরে আমার মনে ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিল। একদিন নিজেকে প্রশ্ন করলাম, যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম। হঠাৎ আমার রোমকূপ দাঁড়িয়ে গেল। আমার নিজের ভাইয়াই কি আমার এই শিশুর পিতা? এই চিন্তা আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। যদি আমার এই ধারণা সত্যি হয়, আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো না? কিন্তু এখন কিছু করাও অসম্ভব ছিল। এভাবে আরও 6 মাস কেটে গেল। আমার ডেলিভারির সময় এসে গেল। রোহন আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমি ব্যথায় ছটফট করছিলাম, কিন্তু তার চেয়ে বড় ব্যথা ছিল এই শিশুটিকে আমি জন্ম দিতে চলেছি, তাকে আমি গ্রহণ করতে প্রস্তুত নই। ডাক্তার শিশুটিকে আমার দিকে নিয়ে এগিয়ে আমি মুখ ফিরিয়ে নিলাম। আমি তাকে দেখতেও চাইনি। যে শিশুর জন্য আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেল। আমি কি করব, কাকে ভালোবাসবো? কিন্তু রোহন এটা দেখে শিশুটিকে ভালোবাসা কোলে তুলে নিল। তার চোখে একজন পিতার মমতা ঝরে পড়েছিল। সেই শিশুটিকে চুমু খেয়ে বলল, এটা আমার রক্ত নাও হতে পারে, কিন্তু এটাই আমার জীবন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, রোহন, তুমি কিভাবে একটা অবৈধ শিশুকে এত ভালোবাসায় গ্রহণ করতে পারো যখন তুমি জানো এটা তোমার নয়? রোহন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার চোখে চোখ রেখে বলল, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে জড়িত প্রতিটি জিনিস আমার কাছে ততটাই প্রিয়। তুমি আমাকে এই শিশুর জন্ম দিয়েছ, তাই এটা আমার কাছে অন্য কারো শিশুর নয়, এটা আমার নিজের। আমি অবাক হয়ে গেলাম। আমার মাথা ঘুরে গেল। আমার চোখে ছিল গভীর। সে বলল, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে প্রথমে আমাকে প্রতিজ্ঞা করো যে তুমি যা জানবে তা তোমার হৃদয় চাপা দিয়ে রাখবে, কাউকে বলবে না। এই কথা কেউ জানে তাহলে আমার সবচেয়ে খারাপ প্রভাব পড়বে তোমার এই নিষ্পাপ শিশুর উপর। এতে কোনো দোষ নেই। আমি সত্য জানার জন্য উন্মুখ হয়ে উঠলাম। আমি রোহনের চোখে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা বলবে আমি কাউকে বলবো না। কিন্তু সত্যিটা যখন আমার সামনে এলো, আমার পায়ের নিচের মাটি সরে গেল। এই শিশুর পিতা ছিলেন সেই মানুষ যার উপর থেকেও আমার নিজে বেশি ভরসা করতাম, মনোজ আঙ্কেল। রোহন বলল, একদিন মনোজ আঙ্কেল বাড়িতে এসেছিলেন। তখন বাড়িতে আমি একা ছিলাম। তোমার মাথা ব্যথা খুব করছিল, তাই তোমাকে চা বানিয়ে দিতে বলেছিলেন। আমি যখন কিচেনে গেলাম, মনোজ আঙ্কেল জি এলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমি কার জন্য চা বানাচ্ছি। যখন জানলেন চা তোমার জন্য, তখন কোনো অজুহাতে আমাকে বাইরে পাঠিয়ে দিলেন। বললেন তিনি নিজে চা দেবেন। আমি চলে গেলাম, কিন্তু ফিরে এসে দেখি মনোজ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তার শার্টের বোতাম খোলা। আমার কেমন যেন একটা সন্দেহ হলো। আমি দৌড়ে আমার ঘরে গেলাম, দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার জামা কাপড় এলোমেলো। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এইসব শুনে আমার আত্মা কেঁপে উঠল। হঠাৎ সেই দিনের কথা মনে পড়ে গেল। মনোজ আঙ্কেল নিজে আমার জন্য চা নিয়ে এসেছিলেন। আমি কিছু না ভেবে সেই চা খেয়ে ফেলেছিলাম। আমি কিভাবে জানবো যে যিনি আমার বাবার মতো ছিলেন তিনি আমার সঙ্গে এত জঘন্য কাজ করবেন? চা খাওয়ার পর আমি গভীর ঘুমে এসেছিল। হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। রোহন আবারও বলল, আমার মনে হয়েছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলছে, তাই আমি আমার কাজ পেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু আমি পৌঁছানোর আগে মনোজি তার এই জঘন্য কাজ করে ফেলেছিলেন। আমি তোমার ঘরে গিয়ে তোমাকে ডেকেছিলাম,
তোমার কাপড় ঠিক করে দিয়েছিলাম, সেই থেকে আমি তোমাকে ভালো ভেবে ফেলেছি। তার কথা শুনে আমার দম যেন বন্ধ হয়ে এলো। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমার ভাইয়া কি কখনো এই সত্যটা জানতে পারবেন যে মানুষ আমাকে ভাইয়ার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল সে ছিল তার থেকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আমি রোহনের দিকে তাকিয়ে বললাম, এখন তুমি এই সত্যটা ভাইয়াকে জানাবে। তিনি সবসময় আমার উপর সন্দেহ করেছেন, কিন্তু আসল দোষী তো অন্য কেউ। অন্তত এখন তার জানা উচিত যে তার বোন নির্দোষ। রোহন সব সময় নষ্ট না করে ভাইয়াকে ফোন করলো এবং তাকে তৎক্ষণাৎ ডেকে পাঠালো। ভাইয়া এসে রোহনের মুখে পুরো সত্যটা শুনলেন। তার চোখে অনুশোচনার জল ঝরে পড়ল। তিনি আমার সামনে হাত জোর করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। নন্দিনী, আমাকে মাফ করে দাও। আমি তোমার বোনের উপর ভরসা করিনি, তোমাকে ভুল বুঝেছি। যদি এই শিশু না থাকতো তাহলে আমি এই মনসকে জেলে পাঠাতাম, কিন্তু এখন আমার হাতে এত সাহস নেই যে আমি দুনিয়ার সামনে এই সত্যটা তুলে ধরি। ভাইয়া সেই মুহূর্তে মনোজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন এবং আমাকে ও রোহনকে তার সঙ্গে বাড়িতে নিয়ে এলেন। সেই দিন আমি বুঝলাম ভরসাই সবচেয়ে বড় জিনিস। যদি ভাইয়া আমার উপর ভরসা করতেন তাহলে আমাকে এত কিছুই সহ্য করতে হতো না। আমি আর রোহন একে অপরের প্রতি প্রতিজ্ঞা করলাম, আমরা আমাদের সন্তানকে সব কথা শুনব এবং তাদের উপর ভরসা করব, যাতে আর কোনো নন্দিনীকে এমন কষ্ট করতে না হয়। এই গল্প থেকে আমরা শিখি, নারী কোনো বস্তু নয় যাকে সমাজের ইজ্জতের নামে যার তার কাছে তুলে দেওয়া যায়। একজন মেয়ের জীবনের উপর শুধু তারই অধিকার। সমাজের ভয় আমাদের সত্য থেকে পালাতে বাধ্য করে, কিন্তু সত্যিকারের ভালোবাসা, আত্মসম্মান আর সাহসী আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যদি তুমি এমন কোনো পরিস্থিতিতে পড়ো তাহলে মনে রাখবে তোমার কণ্ঠস্বরের মূল্য আছে। তোমার জীবন তোমার নিজের, কোনো সম্পর্কে জোর করে হওয়া উচিত নয়। যদি তুমি কোনো অন্যায়ের মুখোমুখি হও তাহলে নিজের কথা বলার সাহস জোগাও, হিম্মত হারিও না। নিজের সত্যের পক্ষে মুখোমুখি হও, নিজে কখনো একা ভেবো না। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে বেশি বেশি শেয়ার করো। আমার গল্প সবাইকে জানিয়ে দাও।